বঙ্গকথা চ্যানেলের সকল গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই ইউটিউব চ্যানেলকে। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজকে যে এপিসোডটা আপনারা শুনবেন তার সংক্রান্ত কিছু একটু বলে রাখি। আজকে গল্পটা কিন্তু একটু অন্যরকম। একটা দাদা তার ভাই যে কিনা মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত, তাকে নিয়ে যায় একটা জায়গায়, এবং যেতে গিয়ে ট্রেনের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে তাদেরকে নেমে পড়তে হয় নারায়ণগড় নামক একটা অঞ্চলে। সেই গ্রামে আশেপাশে কাউকে দেখতে পায় না। স্টেশনে নামার পর থেকে সেই রাতটায় মাথা কুঁচবার জন্য তারা জানতে পারে ওইখানকারই এক স্টেশন মাস্টারের থেকে ওখানকার একটি ডাক বাংলো সংক্রান্ত। কিন্তু ডাক বাংলোতে ঢোকার পর থেকেই তাদের সাথে হতে থাকে একের পর এক ভৌতিক উপদ্রব। সেই ভাইটি মানে ওই ছেলেটির ছোট ভাই সেই ডাক বাংলোতে একটা বাচ্চা মেয়ে যে কিনা সাদা ফ্রক পরে আছে এবং যাকে দেখতে একদমই বিদঘুটে সেই ডাক বাংলোতে দেখতে পায়, কখনো বেডরুমে কখনো বা সিঁড়ির রেলিংয়ে। কেই মেয়েটা, কেনই বা ওই ডাক বাংলোর চারপাশে সে ঘুরে বেড়ায়? কী রহস্য লুকিয়ে রয়েছে ওই ডাক বাংলোকে ঘিরে? জানতে হলে শুনতে হবে আজকের এই গল্পটি। আজ আপনি শুনবেন লেখক আকাশদীপ গড়করির কলমে নারায়ণগড়ের ভুতুরে ডাক বাংলো। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছি আমি দিবেন্দু দাস। আজকে গল্পের পোস্টারে আছে শুভদীপ ব্যানার্জি এবং সাউন্ডে আছে শুভ। তো বেশি ভনিতা না করে শুরু করছি আজকের গল্প। আর ভালো কথা, আপনারা এখন থেকে আমাদের এই গল্পগুলোকে ইউটিউব ছাড়াও শুনতে পারবেন স্পটিফাইতেও। তো আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের স্পটিফাইয়ের অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রইবে। আপনারা একটু প্লিজ যান এবং ওটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প, নারায়ণগড়ের ভুতুরে ডাক বাংলো। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। বলো বিনোদ। স্যার, রাতে ভালো করে দরজা জানলা বন্ধ করে ঘুমোবেন। চারিদিকের অবস্থা তো ভালো নয়, কখন কি হয় বলা যায় না। আচ্ছা চলি স্যার, সাবধানে থাকবেন। একে নমস্কার ঠুকে সরকারবাবুর ডাক বাংলো থেকে হাসি মুখে বিদায় নিল বিনোদ। এর মধ্যেই আকাশ কালো করে এসেছে। মেঘেদের গুরু গুরু আওয়াজ শুনে মনে হচ্ছে তারা যেন এখন নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দেবে। ঝোড়ো হাওয়া উঠেছে বাইরে, মাঝে মাঝে শব্দ করে আকাশের বুক চিরে ঝলসে উঠছে বড় বড় বিদ্যুতের শিখা। প্রকৃতির রুদ্ররূপ দেখে মনে হচ্ছে এই বুঝি এখনই বিদীর্ণ করে ঝড় শুরু হবে। প্রলয়রূপী প্রকৃতির মাঝে এই নির্জন অচেনা গ্রামের এক পরিত্যক্ত ডাক বাংলোতে বসে সাথে অসুস্থ ভাইকে নিয়ে কীভাবে গোটা রাত কাটাবো? কাল সকাল হলে বাঁচি। আমিও দরজাটা ভালো করে বন্ধ করে খাটে এসে বসলাম। বর্ষাকাল বলে বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে। এই অঞ্চলটা গাছপালা বেশি, তাই ঠান্ডার প্রকোপও বেশ চড়া। জলীয় বাষ্পের গাঢ় ধূসর কুয়াশার চাদর যেন গোটা নারায়ণগঞ্জ গ্রামটাকে মুড়ে ফেলেছে। দরজা বন্ধ থাকলেও বেশ বুঝতে পারলাম ঝোড়ো হাওয়ার দাপট যেন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়তে চাইছে। যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই। কাছাকাছি কোথাও যেন শব্দ করে একটা বাজ পড়ল। টের পেলাম বাইরে ইতিমধ্যে বেশ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ব্যাপারটা তাহলে একটু গোড়া থেকে খুলে বলি। আমি সাগর দত্ত, পেশা একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। বাড়ি কলকাতার কাছে। বাবা মা মারা যাওয়ার পর এখন বেঁচে আছি কেবলমাত্র দুজন, আমি আর আমার ছোট্ট ভাই সৈকত। কোভিড মহামারীর পর 2 বছরও কাটেনি। আমার নিষ্পাপ ভাইয়ের হঠাৎ ব্রেন টিউমার ধরা পড়ল, ক্যান্সারের লাস্ট স্টেজ। ডক্টর গোস্বামী জানিয়েছিলেন সৈকতের হাতে সময় বলতে আর বড়জোর মাস চারে। ডাক্তারবাবুর কথা শুনে সেদিন আমার বুক ঠেলে কান্নার রোল গলার কাছে উঠে এসেছিল। এই পৃথিবীতে একমাত্র সৈকত ছাড়া আমার আর কেউ নেই। নিজের থেকেও বেশি আমি ওকে ভালোবাসি। সৈকতের একটা সুপ্ত প্রতিভা আছে, সেটা হলো ড্রয়িং। ছোটবেলা থেকেই সে খুব সুন্দর ছবি আঁকতে পারত। সেদিন রাতে সৈকত হঠাৎ খপ করে আমার হাতটা চেপে ধরে ভেজা গলায় বলল, দাদা, আমি জানি আমার যে রোগটা হয়েছে সেটা খুব শিগগিরই আমাকে তোর কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু কিন্তু মরার আগে আমার একটা
শেষ ইচ্ছে আছে, রাখবি দাদা? সৈকত চুপচাপ বালিশের নিচ থেকে একটা ভাঁজ করা লিফলেট বার করে আমার দিকে এগিয়ে দিল। ভাঁজ খুলে দেখি সেটা একটা বিজ্ঞাপন, কিন্তু বড় অদ্ভুত সেই বিজ্ঞাপনের ধরন। সেখানে লেখা রয়েছে, জুলাই 13 তারিখ শশধরপুরের সবুজ সংঘের প্রাঙ্গণে একটা বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে। সকলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না, কেবল তারাই পারবে যারা জীবনঘাতী অসুখের থাবায় আক্রান্ত, যাদের হাতে মাত্র কটা দিন সময় আছে, কিন্তু বাঁচার ইচ্ছে আছে প্রবল। তাই সেই সকল মানুষদের কথা মাথায় রেখে এই বিশেষ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বয়সের কোনো সময়সীমা নেই। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকবেন কলকাতার নামজাদা চিত্রশিল্পী মিস্টার শৈলেন কুণ্ড। এই প্রতিযোগিতায় যে প্রতিযোগীর আঁকা বিচারকদের চোখে সেরার সেরা হবে, সেই প্রতিযোগীর জন্য থাকবে বাঁচার একটা দ্বিতীয় সুযোগ। লন্ডনের একটি বিখ্যাত ক্যান্সার রিসার্চ সংস্থা ক্যান্সারের ওপর একটা বিশেষ জীবনদায়ী ওষুধ প্রস্তুত করেছে। সরকারি মতে বৈধ হওয়ার পর তাদের ওই ঔষধ পরীক্ষা করার জন্য একজন পেশেন্টের প্রয়োজন। যে ভাগ্যবান প্রতিযোগী বিজয়ী হবে, সেই ওষুধ ব্যবহার করার বিশেষ সুযোগ পাবে, সাথে পাবে চিকিৎসার খরচ বাবদ যাবতীয় অর্থ। দাদা, দাদা আমাকে নিয়ে যাবি রে শশধরপুরে? আমি একবার শেষ চেষ্টা করতে চাই। তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না রে দাদা। দেখিস দেখিস, আমি ঠিক জিতে যাব। সেদিন এই হাড় ঝিরঝিরে রোগা একরূপী ছেলেটার চোখে যে আত্মবিশ্বাসের ঝিলিক দেখেছিলাম, আমি সেটা কিছুতেই উপেক্ষা করতে পারিনি। ডাক্তার গোস্বামী পারমিশন নিয়ে সমস্ত ব্যবস্থা করে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম এই শশধরপুরের উদ্দেশ্যে। শশধরপুরে আমি এর আগে কখনো যাইনি। খবর নিয়ে জেনেছিলাম হাওড়ার দিকে কোনো একটা জায়গা, কড লাইন। হাওড়া থেকে ট্রেন নেওয়ার পরে মাঝপথে ঘটল বিপত্তি। এদিকটায় এমনিতেই ট্রেনের আধিক্য কম, তার উপর আমরা যে ট্রেনটা বসেছিলাম সেটা চলছিল ধিক ধিকিয়ে। কিছুক্ষণ পরেই আমাদের কামরাটা একদম খালি হয়ে গেল। নারায়ণগঞ্জ বলে একটা অখ্যাত স্টেশনে এসে হঠাৎ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে গেল, আর নড়ল না। নারায়ণগঞ্জ নামটা আমার কাছে খুব অচেনা ঠেকল। কোনো ধ্যার ধেরে গ্রাম বোধ হয়, কারণ এই নাম আগে শুনিনি। দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে, আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এসেছে। মনে হচ্ছিল বৃষ্টি নামবে বোধ হয়। সেই যে ট্রেনটা দাঁড়ালো, আর সেটা নড়ল না। খোঁজ নিয়ে জানা গেল কাল সকালের আগে এই ট্রেন এগোবে না। সামনে নাকি রেল লাইনে কাজ চলছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। একই অচেনা জায়গা, তার উপরে সঙ্গে আবার একটা অসুস্থ ভাই রয়েছে। প্রকৃতির রূপ দেখেও খুব একটা সুবিধার লাগছে না। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে এই দুর্যোগের মধ্যে ওকে নিয়ে কোথায় যাব? এইটুকু পথ আস্তে আস্তেই ক্লান্তিতে সৈকতের দুর্বল শরীরটা আরও একটু নির্জীব হয়ে পড়েছিল। নারায়ণগঞ্জের প্ল্যাটফর্মটা খুব বেশি বড় নয়। বর্ষার সন্ধ্যেতে মেঘ কুয়াশার আড়ালে কেবল দুটো টিমটিমে আলো জ্বলা ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল। চারপাশটা বেশ জনশূন্যই বলা চলে। পাশে আর একটা গুমটি ঘরে আলো জ্বলছে। সম্ভবত ওটাই স্টেশন মাস্টারের ঘর। ট্রেন থেকে নেমে আমি আর সৈকত এগিয়ে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। স্টেশন মাস্টার লম্বাটে চেহারার দাড়িওয়ালা ভদ্রলোকটি বেশ মিশুকে, শ্যামলা বর্ণ, গায়ে একটা কালো ওভারকোট চড়ানো। তিনি একটা খাতায় কিছু একটা লেখালেখি করছিলেন। আমি ভদ্রলোককে আমাদের পরিচয় দিলাম। তিনিও বেশ হেসে নমস্কার করে নিজের নাম বললেন, পরিতোষ সমাদ্দার। তারপর পরিতোষবাবু আমাদের এখানে আসার কারণ জিজ্ঞেস করায় আমি সব কথা তাকে খুলে পড়লাম। সৈকতকে দেখে আর ওর হতভাগ্য অসুখের কথা শুনে ভদ্রলোকের মুখেও যেন একটা চাপা দুঃখের ছাপ স্পষ্ট ভেসে উঠল। তারপর পরিতোষবাবু শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, কি জানেন দত্তবাবু, আপনার ওই ভাইটির বয়সী আমারও একটি ছোট মেয়ে ছিল, মায়া। কিন্তু তারপর একদিন ও হারিয়ে গেল, আর ফিরে এলো না। একদিন সকালে হরিহরের পুকুরে ওর মৃতদেহটা ভেসে উঠল, কিন্তু কেবল দেহটা, মাথাটা নেই। দত্তবাবু, আপনার ওই ভাইটিকে দেখে আমার হঠাৎ মায়ার কথাটা মনে পড়ে গেল। যাই হোক, কিন্তু আপনারা তো আর আজ রাতে শশধরপুরে পৌঁছতে পারবেন না। ট্রেন কাল সকালের আগে ছাড়বে না।
তাছাড়া আকাশের যে অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। ওই শুনুন, মেঘ ডাকছে। আমার ভাইয়ের শরীরের অবস্থা তো ভালো নয়, দেখে তো বুঝতেই পারছেন। ওর পক্ষে বেশি ছোটাছুটি করা সম্ভব নয়। যেভাবেই হোক কাল সকাল 10টার মধ্যে শশধরপুরে পৌঁছাতেই হবে। ট্রেন তো একটাই দত্তবাবু, সেটা আজ রাতে চলবে না। শশধরপুর যাওয়ার লাস্ট বাসটাও চলে গেছে, তাও প্রায় ঘন্টা দেড়েক আগে। তাহলে উপায় কি পরিতোষবাবু? আমরা এখন কোথায় রাত কাটাবো? একটা উপায় অবশ্য আছে। একটা পুরনো ডাক বাংলো আছে, এক সরকারি অফিসারের তৈরি করা। আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। বিনোদ, বিনোদ, কোথায় গেলি বাপ? একবার এদিকে আয় দেখি শিগগির। পরিতোষবাবু হাঁকডাক শুনে বিনোদ নামের একটা অল্প বয়সী স্থানীয় ছেলে এসে নমস্কার করে দাঁড়ালো। রোগা সোগা চেহারা, লম্বা মুখ, খাড়া নাক, দুটো ছোট ছোট কুতকুতে চোখ আর এক মাথা কোকড়ানো চুল। পরিতোষবাবু আমাদের সাথে তার অ্যাসিস্ট্যান্ট বিনোদের পরিচয় করিয়ে তার হাতে এক গোছা চাবি ধরিয়ে দিয়ে হেসে বললেন, এই যে বিনোদ, এরা আজ রাতে আমার অতিথি। ওদের সরকারবাবুর ডাক বাংলোতে নিয়ে যাও, আজ রাতটা ওরা ওখানে থাকবেন। কিন্তু ওখানে তো বিনোদ, কি হচ্ছেটা কি? যেটা বললাম সেটা করো। বললাম না, এরা আমার বিশেষ অতিথি, ওদের সরকারবাবুর ডাক বাংলোতে নিয়ে যাও। আমি ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে সৈকতকে সঙ্গে নিয়ে বিনোদের পিছু পিছু হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম নারায়ণগঞ্জ স্টেশনের বাইরে। কনকনে ঠান্ডা ঝোড়ো হাওয়ায় দাপুটে সৈকতের মাথার চুলগুলো বাতাসে উড়তে লাগলো। বিনোদ বিভিন্ন অন্ধকার গলিপথ ঘুরিয়ে টর্চের আলোয় আমাদের নিয়ে এগিয়ে চলল বিশাল দোতলা বাগান বাড়ির সামনে। গোটা রাস্তাটায় সে খুব একটা বেশি কথা বলল না। বাড়ির পেছন দিকের বাগানে পরিচর্যার অভাবে বড় বড় জঙ্গল গজিয়ে গেছে। জায়গাটার আশেপাশে আর কোনো বসত বাড়ি চোখে পড়ল না। কেবল চোখে পড়ল বহুদূর বিস্তৃত ধুধু ধান ক্ষেতের জমি আর কালচে জলের বড় বড় পুকুর। এই তেপান্তরের প্রান্তরে পুরনো ধাঁচে তৈরি সরকারবাবুর ডাক বাংলোটা একা একা ভূতের মতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। বিনোদ চাবির গোছা থেকে একটা চাবি বের করে পাক দিতেই দরজার গায়ে লাগানো তালাটা খুলে গেল। বিনোদের পেছন পেছন আমরা ভেতরে ঢুকে পড়লাম। কেমন একটা ভ্যাবসা পচা গন্ধ নাকি এসে লাগলো। বিনোদ একতলার একটা ঘরে আলো জ্বালিয়ে একটু ঝাড়পুছ করে রাতের মতো আমাদের থাকার ব্যবস্থা করে দিল। ঘরে একটা খাট, বালিশ, চাদর এবং তোষক এসব রয়েছে। একপাশে একটা ছোট্ট বাথরুম। ঘরে আর বিশেষ কিছু আসবাবপত্র চোখে পড়ল না। একতলার এই ঘরের গা লাগোয়া একটা সিঁড়ি উঠে গেছে সোজা দোতলায়। সিঁড়ির অন্য পাশে একটা বন্ধ দরজা। বিনোদ জানালো ওই দরজাটা দিয়ে নাকি ঘরের পেছন দিকের বাগানে যাওয়া যায়। ঘরে ঢুকে আমি বিনোদের সাথে কথা বলছি, এমন সময় সৈকত আমার জামার আস্তিনা টেনে জিজ্ঞেস করলো, এই দাদা, ওটা কে রে? কোনটাকে? আরে ওই তো দেখ, সিঁড়ির ওপর বসে আছে একটা মেয়ে। মেয়ে? কই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কি করি বা দেখবো, ওদিকে তো ঘুটঘুটে অন্ধকার। আমাদের কথা বোধ হয় বিনোদ শুনতে পেয়েছিল। সে শুষ্ক হেসে বলল, ও কিছু নয় ছোটবাবু, অনেকদিন বন্ধ ছিল তো ঘরটা, তাই মনে হয় ওই খোলা দরজা দিয়ে কুয়াশা ঢুকে পড়েছে ভেতরে। ভাই তুই খাটে উঠে শুয়ে পড়, এখন বিশ্রাম কর। আমি এই কাকুটার সাথে একটু কথা বলে আসছি, ঠিক আছে? এই বলে ওকে ঘরের খাটে শুইয়ে দিয়ে দরজা ভেজিয়ে আমি আর বিনোদ বাইরে বেরিয়ে এলাম। তারপর জিজ্ঞেস করলাম, বিনোদ, এই বাংলো বাড়িতে কোনো সমস্যা নেই তো? না না স্যার, এখানে এর আগে আপনাদের মতো আরো অনেকেই রাত কাটিয়েছে। সরকার বাবুর ডাক বাংলোতে একটা রাত কাটাতে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। সব ব্যবস্থাই করা আছে। আর সরকার বাবুরা আর এখানে থাকেন না, ওই বিদেশের ছেলের কাছে চলে গেছেন। আর পরিতোষবাবু তো সরকার বাবুর চেনা লোক, তাই যাওয়ার আগে এই ডাক বাংলোটা তাঁর কাছেই গচ্ছিত রেখে গেছেন। ওহো, ঠিক আছে বিনোদ, তুমি এখন যেতে পারো। সাহায্য করার জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা স্যার। বিনোদ যেতে গিয়েও আবার ঘুরে দাঁড়ালো। ওর মুখে অস্থিরতার ছাপ দেখে প্রশ্ন করলাম, তুমি কি কিছু বলতে চাও বিনোদ? আমার প্রশ্নটা শুনে বিনোদ আমতামতো করে মাথা চুলকে বলল,
স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি। তখনই প্রথম বিনোদের মুখে সেই অদ্ভুত ঘটনাটা শুনলাম। নারায়ণগঞ্জ থেকে অকাজন নাকি বাচ্চা চুরি যাচ্ছে। যারা নিখোঁজ হচ্ছে তারা নাকি ওই সৈকতের বয়সী, কিন্তু কে বা কারা এই কাজ করছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি নিখোঁজ বাচ্চারাও নাকি আর কেউ ফিরে আসেনি। বিনোদ চলে যেতে ঘরে ঢুকে দেখি সৈকত এক কোণে বিছানায় বসে ব্যাগ থেকে আঁকার খাতা আর পেন্সিল বার করে কিসের যেন একটা ছবি আঁকছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কিরে, কার ছবি আঁকছিস? আমার প্রশ্ন শুনে সৈকত খাতাটা আমার চোখের সামনে তুলে ধরল। দেখি সে একটা সিঁড়ির ছবি এঁকেছে। সম্ভবত সেটা এই ডাক বাংলোরই সিঁড়ি। সিঁড়ির রেলিং ধরে গলা বাড়িয়ে বসে আছে একটা বাচ্চা মেয়ে, পরনে একটা ফ্রক, মুখটা ফ্যাটফ্যাটে সাদা, চোখ দুটো কালো কুচকুচে, পাতলা ঠোঁটে লেগে আছে একটা বিষণ্ণ হাসি, গলার কাছে একটা চওড়া কাটা দাগ। প্রশ্ন করলাম, এটা কার ছবি এঁকেছিস ভাই? ওই যে ওই মেয়েটার, সিঁড়ির উপর বসেছিল, তুই ঘরে ঢুকতেই তো হাওয়ায় মিলিয়ে গেল। যা, তা আবার হয় নাকি? কই দেখি। সৈকতের কথা শুনে সিঁড়িতে আবার টর্চের আলো ফেলে ভালো করে দেখে নিলাম। না, কেউ তো নেই সেখানে। তবে সৈকত এটা কার ছবি আঁকলো? আমার গায়ে একবার কাঁটা দিয়ে উঠল। বাইরে বৃষ্টির দাপট তখন লাগাম ছাড়া। বেশ জোরে জোরে বাজ পড়ছে বাইরে। ঝড়ের তাণ্ডবের শব্দ বন্ধ ঘরের ভেতর থেকেও প্রকট হয়ে উঠছে। আমার মনে পড়ে গেল ছোটবেলার বর্ষাকালে ঠিক এমন ঝড় বৃষ্টির রাতে আমি আর সৈকত ছুটে যেতাম ঘোষদের আম বাগানে। ঝড়ে টুকটুক করে খসে পড়া আমগুলো কুড়াতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় হারিয়ে গেল সেসব দিন। রাত যত বাড়তে লাগলো, ঝড় বৃষ্টির প্রকোপ যেন আরও বাড়তে লাগলো। বেশি রাত না করে আমরা রাতের খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। বৃষ্টির শব্দ শুনতে শুনতে বিছানায় গা এলিয়ে দিতেই চোখে নেমে এসেছিল রাজ্যের ঘুম। রাত তখন কত কে জানে। হঠাৎ কি এক নিদারুণ অস্বস্তিতে আমার ঘুমটা ভেঙে গেল। কাছাকাছি বেশ জোরে কোথাও যেন বাজ পড়ল। আমি চমকে উঠলাম। বৃষ্টির তেজ একটু কমেছে কি, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে ঝড় থামেনি। শো শো করে তীব্র ঝোড়ো হাওয়া যেন বাংলো বাড়িটাকে নিয়ে ক্রিকেট বলের মতো লোফালোফি খেলতে চলেছে। মাথাটা প্রচণ্ড তুলছে, তেষ্টায় গলা শুকিয়ে আসছে আমার। জল খাওয়ার জন্য ব্যাগের দিকে হাত বাড়াতে যাব, হঠাৎ বিছানার পাশে চোখ যেতেই আমার বুকের ভেতরটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। এ কি, সৈকত কোথায়? বিছানা যে বেবাক ফাঁকা। হাত ঘড়িতে সময় দেখলাম, রাত প্রায় 2টো। এই দুর্যোগের রাতে এমন ঝড়ঝঞ্ঝার মধ্যে মাঝরাতে আমার অসুস্থ ভাইটা গেল কোথায়? একবার মনে হলো আমি ঘুমাচ্ছি থেকে হয়তো একা একাই উঠে বাথরুমে গেছে। হাতে টর্চটা নিয়ে তাড়াতাড়ি চাদর সরিয়ে বিছানা ছেড়ে নেমে এগিয়ে গেলাম বাথরুমের দিকে। কিন্তু না, বাথরুমটা হচ্ছে ফাঁকা। সৈকত তো সেখানে নেই। তাহলে কোথায় গেল সে? কানে ভেসে এলো মেঘ গর্জনের শব্দ, আর তারপরেই বাজ পড়ার বিকট আওয়াজ। এমন সময় বৃষ্টির শব্দ ছাপিয়ে হঠাৎ সিঁড়ির দিকটা থেকে ছমছম করে নূপুরের শব্দ ভেসে আসতেই আমার সমস্ত শরীরের লোম খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। কান খাড়া করলাম আমি। পরক্ষণে শুনতে পেলাম খিলখিল শব্দে একটা বাচ্চা মেয়ের গলার হাসির আওয়াজ, যেটা আসছে ওই সিঁড়ির দিকের থেকে। আমার শরীরটা একবার ছমছম করে উঠল, কিন্তু একই সাথে আবার বড্ড কৌতূহল হলো। এত রাতে ও কে হাসে? টর্চ বাগিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সেদিকে। সিঁড়ির কাছাকাছি আসতে টর্চের আলোয় খেয়াল করলাম বাংলো বাড়ির বাগানে, যেখানে পেছনের দরজাটা হাট করে খোলা, ঝোড়ো হাওয়ায় দরজার পাল্লা দুটো শব্দ করে বাড়ি খাচ্ছে দেওয়ালে। বাইরে থেকে অবাঞ্ছিত বৃষ্টির ছাঁট এসে সমস্ত মেঝে ভিজিয়ে দিয়েছে। ঠান্ডা হাওয়ায় চেপে জুঁই ফুলের মিষ্টি গন্ধ ঘরে এসে ঢুকছে বাগান থেকে। সেই গন্ধটা আমার মাথার ভিতরে স্নায়ুপেশিগুলোকে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে।
ঝড় বৃষ্টি তোয়াক্কা না করে বৃষ্টিতে ভিজতে ভিজতে সম্মোহিতের মতো আমি বাগানের দিকে এগিয়ে চললাম। বৃষ্টির জেদি ছাঁট আর মেঘ কুয়াশার চাদর ভেদ করে দেখতে পেলাম মাথার উপরে ঝুলে থাকা গোল চাঁদটা ঢাকা পড়েছে কালো মেঘের আড়ালে। টর্চ চালানোর প্রয়োজন হলো না, কারণ মরা জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় সম্মুখের চওড়া বাগানটা ভেসে উঠেছে। বৃষ্টি মাথায় নিয়ে কিছু দূরে এগিয়ে আসতে দেখতে পেলাম একটা জুঁই ফুলের ঝোপ। থোকায় থোকায় ফুল ফুটছে। সেই ফুলের মোহময়ী গন্ধ চারপাশে শীতল বাতাস আচ্ছন্ন করে রেখেছে। এবার সামনের দিকে চোখ পড়তেই আমার শরীরটা একবার ছমছম করে উঠল। আরে ওটা কি? সৈকত না? হ্যাঁ, ঠিক তাই, সৈকতই বটে। সে তখন মোহচ্ছন্ন কলের পুতুলের মতো এক পা করে এগিয়ে চলছে বাগানের ভেতরের দিকে। তার গোটা শরীর বৃষ্টিতে ভিজে সপ সপ করছে। আর কি আশ্চর্য, তার সামনে সামনে বাতাসে ভেসে ভেসে উড়ে চলছে একটা বাচ্চা মেয়ে। পরনে সাদা একটা ফ্রক, এক মাথা খোলা চুল, পায়ে নুপুর। অথচ বৃষ্টির এক ফোঁটাও তাকে ভেজাতে পারছে না, যেন বৃষ্টির ফোঁটা তার দেহের ভেতর দিয়ে গলে যাচ্ছে। মেয়েটি খিলখিল করে হাসতে হাসতে হাতছানি দিয়ে আমার ভাইকে ডেকে নিয়ে চলছে। সৈকতকে দেখে আমার সমস্ত ঘোর লাগা ভাবটা তড়িৎ গতিতে কেটে গেল। ভেজা মাটিতে বড় বড় পা ফেলে আমি দৌড়ে গিয়ে ওর কাঁধে একটা হাত রেখে চেঁচিয়ে উঠলাম, ভাই, এই ভাই, এত রাতে এই অচেনা জায়গায় যাচ্ছিস কোথায়? এই ভাই! সৈকত আমার দিকে ঘুরে তাকালো। তার চোখের দৃষ্টি দেখে আমি চমকে উঠলাম। সিক্ত মুখটা ব্লটিং পেপারের মতো সাদা ফ্যাট ফ্যাটে। চুলগুলো এসে পড়েছে মাথার সামনে। চুল থেকে গড়িয়ে পড়ছে জলের ধারা। ঢুলু ঢুলু চোখে মনিতে কেমন যেন মরা মাছের মতো দৃষ্টি। ফ্যাঁসফ্যাঁসে গলায় সে উদাস কণ্ঠে বলল, আমাকে যেতে দে দাদা, ও আমাকে নিয়ে যেতে এসেছে। কি উল্টো পাল্টা বলছিস? কে নিতে এসেছে? ওই যে ওখানে দাঁড়িয়ে আছে মায়া, ও আমাকে ডাকছে, আমাকে যে যেতেই হবে। সৈকতের কথা শুনে আমার শরীরটা ছমছম করে উঠল। আকাশ বিদীর্ণ করে বিদ্যুৎ চমকালো, আর তারপরেই কানে এলো প্রবল বজ্রপাতের শব্দ। চমকে সামনে ঝাপসা অন্ধকারের দিকে তাকিয়ে দেখি সেই থকথকে মেঘ কুয়াশার মতো সাদা ফ্রক পরা মেয়েটা হাসি হাসি মুখে জুঁই ফুলের ঝোপটার সামনে দাঁড়িয়ে আছে। পাথরের মতো স্থির, ঠান্ডা, পলকহীন সেই দৃষ্টি। গলার কাছটা আড়াআড়িভাবে চেরা। সেখান থেকে বৃষ্টির জলের সাথে মিশে তাজা রক্তের ধারা গড়িয়ে পড়ে তার সাদা ফ্রকটা লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। হাতছানি দিয়ে সৈকতকে ডাকছে। আমার বুকের ভেতরে কেউ যেন জোরে জোরে হাতুড়ির বাড়ি মারতে লাগলো। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? কি চাও? সেই মেয়েটা এবার খিলখিলি শব্দে হেসে উঠে ভাষা ভাষা স্বরে জবাব দিল, ওই যে ওকে চাই, ওকে আমি নিয়ে যেতে এসেছি। কিন্তু কেন? কোথায় নিয়ে যাবে ওকে? যেখানে আমরা থাকি ওই বাগানের গভীরে সুড়ঙ্গ পথে। তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে। আমার তো কোনো খেলার সাথী নেই, তাই ওকে নিয়ে যেতে এসেছি। আমার বয়সী কেউ এখানে এলে আমি ওদের চুপি চুপি ডেকে নিয়ে যাই। বেশিক্ষণ তো আর আমি খেলার সুযোগ পাবো না, তার আগেই তো বাপি ওকে মেরে ফেলবে, তারপর নিজের কাছে বন্দি করে রাখবে। আমার বাকি বন্ধুদের আত্মাদেরও বন্দি করে রেখেছে বাবা, আর মাত্র একটা আত্মার প্রয়োজন। তোমার ভাইয়ের মৃত্যু হলেই সেই সংখ্যা পূর্ণ হবে। তারপরেই তো বাবা খুঁজে পাবে সরকার বাবুর গুপ্তধন। মেয়েটার কথার অর্থ কিছুই আমার বোধগম্য হলো না। সৈকত ঝটকা মেরে আমার হাতটা কাঁধ থেকে ছাড়িয়ে নিয়ে ঘর ঘরে গলায় বলল, আমাকে মায়ার সাথে যেতে দে দাদা, তোকে ছেড়ে চলে যেতে খুব কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আমি তো আর ফিরতে পারবো না। মায়া আমাকে ডাকছে, যেতেই হবে। ওর সাথে খেলা করার চেয়ে আর কেউ নেই। না,
না, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না ভাই। ভাই ভুলে যাস না, কাল সকালে তোকে শশধরপুরে পৌঁছাতে হবে। সেখানে ছবি আঁকার প্রতিযোগিতা জিততেই হবে, তবেই তোর প্রাণদেয়ী সেই ওষুধ ওরা তোকে দেবে। তুই তুই আবার আগের মতো সুস্থ হয়ে উঠবি ভাই। ফিরে আয় ভাই, ফিরে আয়। মায়া বলে কেউ নেই, ও নিশির ডাক। কিন্তু আমি যতই জাপটে ধরে ওকে থামাতে চাই না কেন, সৈকতকে কিছুতেই থামাতে পারি না। তার শরীরে তখন ভর করেছে আসরিক শক্তি। সে আমার বাঁধন ছাড়িয়ে ছুটে যেতে চাইছে ওই কুয়াশার পিছু পিছু। সে মেয়েটি এবার ভয়ার্ত গলায় চেঁচিয়ে বলল, বড্ড দেরি করে ফেললে, বাপি যে চলে এসেছে। আমার আর তোমার ভাইয়ের সাথে খেলা করা হলো না, বাপি ওকে এক্ষুনি মেরে ফেলবে। বাপি? বাপি মানে কে তোমার বাপি? একবার পেছনে ঘুরেই দেখো। মেয়েটার কথা শুনে পেছন করে তাকাতে প্রচণ্ড চমকে উঠলাম। এ কি? এই ঝড় বৃষ্টির মধ্যে কখন যেন চুপি চুপি লম্বা চওড়া চেহারার ছায়ামূর্তি আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। বুঝতেই পারিনি সেটা। আধো অন্ধকারে সেই ছায়ামূর্তির মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেবল বিদ্যুৎ চমকের আলোয় অস্পষ্ট দেখতে পেলাম। আগুনের ভাটার মতো একজোড়া গনগনে লাল চোখ যেন হিংস্র প্রতিহিংসার দাগুনে দাও দাও করে চলছে। সে ছায়ামূর্তি এবার গম গমে পাঁচখাই কণ্ঠে কেটে কেটে বলল, ভালোই ভালোই আপনার ভাইকে আমার হাতে তুলে দিন দত্তবাবু, সে এখন আমার শিকার। কথা শুনলে আপনার প্রাণ ভিক্ষা দেব, নইলে আপনার ভাইয়ের সাথে সাথে আপনাকেও মেরে এই বাগানে পুঁতে দেব। লক্ষ্য করলাম লোকটি উঁচু করা হাতে ধরা রয়েছে একটা বড় ধারালো চকচকে দা। বৃষ্টির ধারা গড়িয়ে নামছে তার ফলাবে। মুখ চিনতে না পারলেও গলার স্বর শুনে বুঝতে অসুবিধা হলো না, এ সেই স্টেশন মাস্টারের গলা, পরিতোষ সমাদ্দার। আতঙ্কে আমার বুক শুকিয়ে গেল। শুষ্ক গলায় বললাম, এসব কি বলছেন পরিতোষ বাবু? হ্যাঁ, আপনার কথাতেই তো ভরসা করে ওকে নিয়ে এখানে এসে উঠলাম। আপনি তো ওর অসুস্থতার কথা সবই জানেন, তারপরেও। আমার কথা শেষ হওয়ার আগেই আকাশ ফাটিয়ে বিশ্রী শব্দে হো হো করে নিষ্ঠুর ভঙ্গিতে হেসে উঠে পরিতোষ সমাদ্দার বললেন, সব জানি বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি। এমনিতেই আপনার ভাইয়ের হাতে আর খুব বেশি সময় নেই। কিছুদিন পর ছেলেটা এমনিতেই মারা যাবে। তার চেয়ে ভালো নয় কি মরার আগে ও কোনো মহৎ উদ্দেশ্যে কাজে লাগুক। আপনার ভাইকে মেরে ফেললেই সে হয়ে উঠবে সর্বজ্ঞানী, ঠিক অন্যদেরই মতো। তখন ওরা আমার কাজটা আরো সহজ করে দিতে পারবে। আপনার ভাইয়ের মতো আরো অনেক বাচ্চাদের আমি বলি দিয়েছি। তাদের আত্মাকে বন্দি করে রেখেছি ছোট ছোট কাঁচের শিশিতে। আপনার ভাই প্রেত যোনি প্রাপ্ত হলেই ধাঁধার শেষ সূত্র সমাধানের মতো আমার চোখের সামনে উন্মুক্ত হয়ে যাবে সরকার বাবুর গুপ্তধনের পথ। তারপরেই ওদের সবার ছুটি। চরম আতঙ্কে আর বিস্ময়ে আমি তখন বাকরুদ্ধ হয়ে পড়েছি। বেশ বুঝতে পারলাম এই পরিতোষ সমাদ্দার লোকটা বদ্ধ উন্মাদ। তিনি দাটা হাতে চেপে ধীরে ধীরে এগিয়ে আসছেন আমার দিকে। পরিতোষ সমাদ্দার আবার গর্জে উঠলেন, আমার শিকারকে ছেড়ে দিন দত্তবাবু, নইলে আজ আপনার মৃত্যু নিশ্চিত। মরা জ্যোৎস্নার মৃত আলোয় দেখতে পেলাম হাতে উদ্যত দাটা নিয়ে পরিতোষ সমাদ্দার হিংস্রভাবে ছুটে আসছেন আমাদের দিকে। ছুটে পালিয়ে যাব ভেবে পালাতে পারছি না। মনে হচ্ছে পা দুটো যেন আষ্টে পৃষ্ঠে মাটির সাথে বেঁধে ফেলেছে এক ঝাঁক বন্য লতা পাতার শিকড়। বৃষ্টির ভেজা কাদা মাটির ভেতরে বসে যাচ্ছে আমার সিক্ত পদচুকর। মুখে ইষ্টনাম চপতে চপতে সৈকতকে আড়াল করে ভয়ে চোখ বুজে ফেললাম আমি। আর ঠিক তখনই একটা কাণ্ড ঘটল। সেই কুয়াশা মাখা মেয়েলি ছায়ামূর্তিটা হঠাৎ বাতাসে ভেসে এসে দাঁড়ালো আমাদের সামনে। দু হাত দুদিকে ছড়িয়ে আড়াল করে দাঁড়ালো সৈকতকে। তারপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, না বাপি, আমি কিছুতেই সৈকতকে নিয়ে যেতে দেব না। আমি আগে ওকে দেখেছি, তুমি কথা দিয়েছিলে এবার যাকে এনে দেবে তাকে তুমি মারবে না। আমার খেলার সাথী হয়ে থাকবে ও। আমার আগের বন্ধুদের তুমি বন্দি করে রেখেছো নিজের কাজের জন্য। সৈকতকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। কে বললি মায়া?
তুই আমার কাজে বাধা দিবি? তুই জানিস না ওই গুপ্তধনের জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করে আছি? ভুলে যাস না হারামজাদি, কিভাবে তোকে গলা কেটে খুন করেছিলাম আমি। নিজের মেয়ে বলে তোকেও ছাড়িনি। রাস্তা ছাড় বলছি, নইলে বাকিদের মতো তোকেও বোতলবন্দি করে ফেলবো। রাস্তা ছাড়। না, কিছুতেই না। সৈকত কেবল আমার শিকার। আমি কিছুতেই তোমাকে ওড়াতে তুলে দেব না, কিছুতেই দেব না। চিৎকার করে এবার মেয়েটি ঝাঁপিয়ে পড়ল পরিতোষ সমাদ্দারের উপর। টাল সামলাতে না পেরে তার বিশাল শরীরটা আছড়ে পড়ল বাগানের মাটিতে। সেই মেয়েটি এবার হিংস্র নখের আঘাতে ক্ষতবিক্ষত করে দিল তার মুখ। অসহ্য যন্ত্রণায় এক অমানসিক আর্তনাদ করে উঠলেন পরিতোষ সমাদ্দার। আমার চোখের সামনে শুরু হলো প্রীতি ও মানুষের এক অস্বস্তিকর ধস্তাধস্তি। কতক্ষণ যে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সেই অসম লড়াই দেখেছি তার খেয়াল ছিল না। সৈকতের দেহটা তখন বৃষ্টিতে ভিজে ক্লান্তিতে অবসন্ন হয়ে ধীরে ধীরে ঢলে পড়ছে আমার দুই বাহুতে। হঠাৎ কানের কাছে একটা খসখসে গলা শুনতে পেলাম। স্যার, প্রাণ বাঁচাতে চান তো শিগগির এখান থেকে পালিয়ে যান, শিগগির। চমকে উঠেছিলাম। কই, আমার কাছাকাছি তো আর কেউ দাঁড়িয়ে নেই। তাহলে কি এমন ফিসফিস করে আমার কানের সঙ্গে কথা বললো? কে কে? আমি স্যার, বিনোদ। বাপ মেয়ের মধ্যে এখন তুমুল অশান্তি বেঁধেছে। এই সুযোগ, আপনি পালিয়ে যান স্যার। আপনার ভাইয়ের প্রাণ নিয়ে পালিয়ে যান এখান থেকে। কানের কাছে বিনোদের গলা শুনতে পাচ্ছি ঠিকই, কিন্তু তাকে ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না তো। আমার শরীরটা শিরশির করে উঠল। আমি আর দেরি করলাম না। প্রেতে মানুষে সেই অসম লড়াইয়ের দাপটে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাগানে ভেজা সব ঘাস, ঝোপঝাড়, জঙ্গল সব পিষে যাচ্ছে। চারিদিকে আলোকিত করে সজোর একটা বাজ পড়ল আমার চোখের সামনে, বাগানের মাটিতে, ঠিক সেই ছায়ামূর্তির মাথায়। আর তখনই প্রবল এক অমানসিক জান্তব চিৎকারে চারপাশের আকাশ বাতাস কেঁপে উঠল। ঝমঝমে বৃষ্টি মাথায় নিয়ে আমি কোনো মতে সৈকতের অবসন্ন অচৈতন্য দেহটা কাঁধের উপর ফেলে বাগানের বেড়া টপকে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চোঁচো দৌড় লাগালাম। কোন দিকে চলেছি কিছুই জানি না, কেবল একটা অশরীরী কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম আমার কানের মধ্যে। এই দিক দিয়ে আসুন স্যার, বাঁদিকে সোজা স্টেশনের দিকে দৌড়াতে বলছে। জোরে জোরে আমি দৌড়াতে লাগলাম। সেই বিভীষিকার রাতে কিভাবে যে আমি সরকারবাবুর ডাক বাংলো থেকে পালিয়ে এসে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারের ঘরের সামনে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, তা আমি নিজেও জানি না। ভোরবেলা যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আর সৈকত স্টেশন মাস্টারের ঘরের একটা চৌকির উপরে আড়াআড়ি শুয়ে আছি। বাইরে ততক্ষণে বৃষ্টি থেমে গিয়ে ঝলমলে রোদ বেরিয়ে এসেছে। একজন বেটিখাটো চশমা পরা গোফো মধ্যবয়সী লোক আমার মুখের উপর ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। এই মুখ আমার অচেনা। জ্ঞান ফিরতেই জিজ্ঞেস করলাম, আমি আমরা কোথায়? আপনি কে? নমস্কার, আমি এই নারায়ণগঞ্জের স্টেশনের মাস্টার পরিতোষ সমাদ্দার। কাল রাতে ঝড় বৃষ্টির মধ্যে আপনারা দুজন আমার ঘরের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কি ব্যাপার বলুন তো? আপনারা কারা? এখানে কোথায় এসেছিলেন? লোকটার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই লোকটা যদি নারায়ণগঞ্জের স্টেশন মাস্টার পরিতোষ সমাদ্দার হয়, তাহলে কাল যার সাথে আলাপ হলো সেই লোকটি তাহলে কে ছিল? পরিতোষ সমাদ্দারের এনে দেওয়া গরম চা খেয়ে কিছুটা স্বস্তি বোধ করলাম। তারপর ধাতস্থ হয়ে ধীরে ধীরে সব কথা তাকে প্রথম থেকে খুলে পড়লাম। সৈকত জানালো কাল রাতের কথা ওর কিছুই মনে নেই। আমার মুখে সব কথা শুনে পরিতোষ সমাদ্দারের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি থমথমে মুখে বললেন, বুঝেছি, এই সেই ভানুমিত্তিরের কাজ। আমার নাম ভাঙিয়ে আপনাদেরকে ধোঁকা দিয়েছে। তবে কেবল আপনারা নন, ভানু এর আগেও অনেককে টেনে নিয়ে গেছে ওই পোড়ো ভুতুরে বাংলো বাড়িতে। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ভানুমিত্তিরকে? দত্তবাবু, জোর বাঁচা বেঁচে গেছে। আপনাদের ভাগ্য খুব ভালো বলতে হবে। ভানুমিত্তির এই নারায়ণগঞ্জেরই লোক ছিল। ছিল বলছি কারণ ভানু এখন আর বেঁচে নেই।
বেঁচে থাকতে ভানু ছিল খুব লোভী আর স্বার্থান্বেষী একজন মানুষ। তবে ইতিহাস নিয়ে পড়াশোনায় বেশ জ্ঞান ছিল ওর। সবাই বলতো বেশি পড়াশোনা করতে করতে ভানুর মাথাটা নাকি খারাপ হয়ে গিয়েছিল। কেউ কেউ বলতো ভানু নাকি তন্ত্র মন্ত্র, কালা জাদু এইসবও জানতো। সারাদিন এদিক সেদিক কি সব যেন খুঁজে বেড়াতো। এই নারায়ণগঞ্জে এক উচ্চপদস্থ সরকারি কর্মচারী মলয় সরকারের একটা বাংলো বাড়ি ছিল। তিনি ছিলেন বিপত্নিক। তার একটা ছোট ছেলে ছিল। ভানু তাকে পড়াতে যেত। ওই সরকার বাংলোতে নাকি অনেক গুপ্ত কুঠুরি আছে। শোনা যায় সেখানের কোনো একটা গুপ্ত কুঠুরিতে নাকি লুকোনো ছিল সেই পূর্বপুরুষের রাশি রাশি ধনরত্ন। কিন্তু তার কেউ খোঁজ জানতো না। তবে একটা কথা গ্রামের বাতাসে উড়ে বেড়াতো, সেই গুপ্তধন উদ্ধার করতে হলে নাকি ভেদ করতে হবে একটা প্রাচীন ধাঁধার রহস্য। সেই ধাঁধা লুকানো আছে কোনো এক প্রাচীন পুঁথিতে। তবে সেই সব কথা সত্যি কি মিথ্যে তা কেউ জানে না। খুব সম্ভবত সরকারবাবু মুখে সেই গুপ্তধনের কথা শুনে ভানুর লোভী মন আবার মাথাচাড়া দিয়ে ওঠে। গোপনে সে অনুসন্ধান শুরু করে। অনেক চেষ্টার পর সে এক গুপ্ত কুঠুরির পেটের ভেতর থেকে খুঁজে পায় সেই পুঁথিটা, কিন্তু সেই ধাঁধাটার সমাধান করতে পারেনি। সেখানে নাকি বলা ছিল মোট 13টা বাচ্চা, যাদের বয়স 18 হয়নি, তাদের একটা বিশেষ প্রক্রিয়ায় বলি দিতে হবে। তারপর তাদের আত্মাদের বন্দী করে রাখতে হবে। সেই 13 জন বাচ্চার আত্মাই নাকি কেবলমাত্র সেই গুপ্তধনের ধাঁধার উত্তর বলতে পারবে। ভানুর মাথায় কোন পোকাটা চাগার দিয়ে উঠল। প্রথম যে বাচ্চাটাকে সে মারে সে ছিল ওই ভানুরই নিজের মেয়ে মায়া। তাকে গলা কেটে খুন করেছিল ভানু। আর দ্বিতীয় শিকার হয় মলয়বাবুর ছোট ছেলেটা, নাম হচ্ছে বিল্টু। বাধা দিতে এসে ভানুর হাতে খুন হলো মলয়বাবু। মলয় সরকারের মৃতদেহটা সে বাগানের মাটিতে পুঁতে দিয়েছিল, কিন্তু বিল্টুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যাই হোক, ভানুও কিন্তু সেই গুপ্তধনের অভিশাপের হাত থেকে বাঁচতে পারেনি। একদিন সকালে সরকার বাংলোর বাগানে ঘাড় মটকানো অবস্থায় ভানুর দোমড়ানো দেহটা আবিষ্কার হয়। স্থানীয় লোকেদের ধারণা কোনো হিংস্র প্রেত ছাড়া কারোর পক্ষে এইভাবে একটা মানুষকে মেরে ফেলা কখনো সম্ভব নয়। মলয় সরকারের মৃত্যুর পর তার বাসস্থানটাও পরিত্যক্ত হয়ে যায়। সকলে বলতো ভূত বাংলো। অনেকে নাকি অনেক কিছু দেখেছে, কিন্তু তারপরেই নারায়ণগঞ্জ থেকে হঠাৎ ছোট্ট ছোট্ট বাচ্চা চুরির হার বেড়ে যায়। সকলের ধারণা ভানু মিত্তির নাকি প্রেতজনি প্রাপ্ত হয়েছে। তার অতৃপ্ত আত্মাই বাচ্চাগুলোকে ধরে নিয়ে গিয়ে তাদের বলি দিয়েছে। অনেকে তাকে দেখেছে। আপনাদের মতো পথ ভুলে যদি কোনো পথিক এখানে এসে পড়তো আর তাদের সাথে যদি কোনো ছোট্ট বাচ্চা থাকতো, তবে ভানু মিত্তিরের চোখকে তাকে এড়াতে পারত না। সে ভেগ ধরে তাদের টেনে নিয়ে যেত ওই বাংলো, তারপর খুন করে বাগানের মাটিতে পুঁতে দিত। এখনো পর্যন্ত মোট 12টা বাচ্চার নিখোঁজের খবর পাওয়া গেছে। আপনার ভাইটি ছিল তার 13 নম্বর এবং শেষ শিকার। আপনাদের কপাল ভালো, জোর বাঁচা বেঁচে গেছে। আজ পর্যন্ত অন্য কেউ ভানুর প্রেতের হাতে পড়ে প্রাণ নিয়ে ফিরতে পারেনি। পরিত সমাদারের কথা শুনে আমার সমস্ত শরীর শিউরে উঠল। জিজ্ঞেস করলাম, আর বিনোদ ওই নামের কাউকে চেনেন? নারায়ণগঞ্জের মধ্যবয়সী স্টেশন মাস্টারের ফোর্স শব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিনোদ বড়ালের কথা বলছেন তো? চিনতাম। বিনোদ আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, স্থানীয়, বড্ড ভালো ছেলে ছিল। এই তো কয়েক সপ্তাহ হলো চোরা জন্ডিস হয়ে 3 দিনের জ্বরে ভুগেছিল। জলজান্ত প্রাণটা চোখের সামনে শেষ হয়ে গেল। কিন্তু কি জানেন দত্তবাবু, আমার মনে হয় বিনোদ এখনো এই নারায়ণগঞ্জ স্টেশনের মায়া কাটাতে পারেনি। সে এখনো এখানেই থাকে। আমি অনেকবার তার অস্তিত্ব অনুভব করেছি। যাই হোক, আপনাদের শশধরপুর যাওয়ার ট্রেন কিন্তু আরেকটু পরেই এসে পড়বে। তৈরি হয়ে নিন, নাহলে এরপর আবার বৃষ্টি কখন নেমে পড়বে বলা যায় না। বর্ষাকাল মশাই, কিছুই বলা যায় না। এরপর ভোরের ট্রেন ধরে আমি সৈকতকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম
শশধরপুরের সবুজ সঙ্গের মাঠে বসে আঁকো প্রতিযোগিতার অনুষ্ঠানে। না, সেদিন অবশ্য আর বৃষ্টি নামেনি। সৈকত সেদিন মন প্রাণ দিয়ে ও সর্বসেরা চেষ্টাটুকু দিয়ে ছবি এঁকেছিল, কিন্তু বিচারকের বিচারে ওর আঁকা ছবি প্রথম হতে পারেনি। স্বভাবতই ক্যান্সারের সেই জীবনদায়ী ঔষধ ভাগ করার সৌভাগ্য জুটেছিল অন্য আরেকটি মেয়ের কপালে। সৈকত খুব মনমরা হয়ে গিয়েছিল। শশধরপুর থেকে ফিরে অবশ্য ও আর বেশি দিন বাঁচেনি। সপ্তাহ 2 পর একদিন রাতে সৈকত আমাকে ছেড়ে পৃথিবীর মায়া কাটিয়ে চিরদিনের মতো চোখ বুঝল। ওর মৃত্যু শোকটা আমি মেনে নিতে পারিনি। এই একাকিত্বের দাসত্বে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। কিন্তু না, সৈকত আমাকে পুরোপুরি ছেড়ে যায়নি। মৃত্যুর পর ও এখনো আমার সাথেই থাকে। আমি ওকে দেখতে পাই, ওর সাথে কথা বলি, কিন্তু সৈকতের মনে বড় দুঃখ। এই সুবিশাল প্রেতলোকে ওর খেলার জন্য আর কোনো সঙ্গী নেই। সৈকতের শুকনো মুখটা দেখে আমার বুকের ভেতরটা তোলপাড় হয়ে যায়। ঠিক করেছি, যেভাবেই হোক ওকে একটা খেলার সাথী ঠিক জোগাড় করে দেব। আজও তাই রাত বাড়লে অন্ধকারে গা ঢেকে আমি বেরিয়ে পড়ি ছোট কোনো বাচ্চার সন্ধানে। সারা রাত গিয়ে বসে থাকি স্টেশনে। যদি পথ ভুলে কোনো পথিক সাথে বাচ্চা নিয়ে এখানে রাতের বেলা এসে পড়ে, তাহলে আমিও সেই ভানু মিত্রের মতোই ভুলিয়ে ভালিয়ে তাদের নিয়ে আসবো আমার বাড়িতে। আর তারপর মৃতদেহটা কুচি কুচি করে কেটে পুঁতে দেব বাগানের মাটিতে, মিশে যাবে প্রকৃতির সাথে। এমনই কোনো ঝড় বৃষ্টির কিংবা কনকনে শীতের রাতে আপনারা যদি পথ ভুলেই স্টেশনে রাত কাটাতে এসে পড়েন, তাহলে নিশ্চয়ই সেদিন আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে। তখন কিন্তু সৈকতের কথা ভুলে গেলে চলবে না। ও যে সঙ্গীর অভাবে আজও বড় একলা। কি তখন হবেন তো সৈকতের খেলার সঙ্গী মৃত্যুর পর? আরে কোনো চিন্তা নেই, কোনো দায়িত্ব নেই, কোনো ইঁদুর দৌড় নেই এখানে। সারাদিন শুধু খেলা আর খেলা আর খেলা। কি বলেন আপনারা, খেলবেন তোমার ভাইটার সাথে? যাই বলুন, খুব মজার ব্যাপার হবে কিন্তু, তাই না? শুনছিলেন লেখক আকাশদীপ গড়গড়ির কলমে আজকের বিশেষ এপিসোড। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দীপেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, বর্ণালী, পার্থ, অরণ্যদেব, শান এবং সৌরভ। গল্পের শব্দ সংযোজনে ছিল সুদেশনা, গল্পের এডিটিংয়ে ছিল শুভ এবং পোস্টারে ছিল শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে, এবং এই গল্পের ডেসক্রিপশনে যেটা বললাম, আমাদের গল্পগুলোকে আপনারা স্পটিফাইতেও শুনতে পাবেন। তো প্লিজ স্পটিফাই অ্যাকাউন্টটাকে আমাদের ফলো করে আমাদের সাথে থাকুন, এবং দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। এই গল্পের ডেসক্রিপশনে আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করতে পারেন, সেখান থেকে আপনারা খুব সহজেই আমাকে খুঁজে পাবেন। দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই শুনতে থাকুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।